আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি শিং মাছ রান্না করব, তরকারি দিয়ে শিং মাছ রান্না করব। তা শিং মাছটা আমি প্রথমে কাটে ধুয়ে নিয়েছি। আর এখানে ঢেঁড়স দিয়ে রান্না করব আমি শিং মাছটা, ঢেঁড়স এবং আলু দিয়ে। আলুটা আমি সেদ্ধ করে ছিলে নিয়েছি, তারপর একদম গলে নেব। এই ঢেঁড়স দিয়ে তরকারি রান্না করতে আমাকে হচ্ছে আলুটা মানে কাটে দিলে একটু শক্ত শক্ত টাইপের লাগে, তরকারিটা একটু নরম নরম হয় না মনে হয়। আমি এভাবে বেশিরভাগ ঝোল রান্না করতে এভাবে আলু ঢেঁড়সের সাথে একটি সেদ্ধ করে গলে দিই, ভালো লাগে, মানে ঢেঁড়সের সাথে ঝোলটা খুব টেস্ট লাগে। তাই আমি কড়াইয়ে প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম, আর হচ্ছে জিরা তেজপাত একটু দারচিনি দিয়ে দিলাম। এখানে আলাদা গোটা গোটা গরম মশলাটা আমি দেবো না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং হচ্ছে মরিচ কুচি। মরিচটা এখানে এই ঝোল রান্না করতে হচ্ছে ভাজে, একদম পিষে দিলে খুব বেশি টেস্ট লাগে। তো আমার সময় স্বল্পতার কারণে আমি মরিচটা কাটে দিয়েছি। আর সমস্যা নেই, কারণ আমার কষানের ভেতরে এই মরিচটা একদম গলে যাবে, সমস্যা হওয়ার কথা না, আর কি ভালোই লাগবে। এখানে দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়া। এখানে গুঁড়া মশলা, গুঁড়ো মরিচটা আর আমি দেবো না, কাঁচা মরিচের ঝালটা অনেক লাগবে। আর ঢেঁড়সের তরকারি রান্নাতে গুঁড়া মরিচ আমি ইউজ করি না, ভালোও লাগে না। তো এখানে আদা রসুন এবং জিরা বাটা দিয়ে নিয়েছি। ঝোলের তরকারি রান্না করতে অবশ্যই আপুরা জানেন, ঝোলটা টেস্টি আসার জন্য মানে আদা রসুন বাটাটা দিতেই হয়, তার সাথে জিরা বাটাটা শিং মাছে দিলে খুব বেশি ভালো লাগে। আমি শিং মাছ রান্না করতে জিরা বাটাটা দিই আর কি। আমি এখানে হচ্ছে পেঁয়াজটা কষে নেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি এভাবেই ডাইরেক্ট তরকারিতে রান্না করব, কারণ শিং মাছ বা বাইম মাছ এ জাতীয় মাছগুলো তরকারি দিয়ে একদম কষালে মাছটা গলে না, খুব সুন্দর লাগে তরকারিটা। আমি শিং মাছটা আলাদা কোনো ঝোল দেব না, এভাবে ভেজে নেব কিছুক্ষণ। এরকম করে ভেজে নিয়ে তার ভেতরে তরকারি দিয়ে আমি একদম কষাবো একসাথে একবারেই, এতে সমস্যা হওয়ার কথা না, বলতে আর কি টেস্ট লাগবে বেশি। আমি এখানে গরম মশলা গুঁড়া দিলাম, যেহেতু গোটা মশলা আমি এখানে ইউজ করিনি, এই ঝোলের তরকারিটাতে আমি গোটা মশলা ইউজ করবো না, এই জন্য গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়ো অবশ্যই লাগবে, কারণ শিং মাছ রান্না করতেছি, শিং মাছের টেস্টটা অনেকটা মাংসের মতো আসে। তো এখানে দিয়ে দিলাম আমি ওই সেদ্ধ করা আলুগুলা একদম গলে নিয়েছি ভালোভাবে, সেটা দিয়ে দিলাম। কিন্তু এই আলুটা আমি কিছুক্ষণ পর্যন্ত আমি করবো, কষাবো, মানে ভালোভাবে আলুটা কষাতে হবে আমার, তাছাড়া মানে ঢেঁড়সের ঝোলটা খুব বেশি ভালো লাগবে না। আমি পরপর কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আলুটা খুব সুন্দরভাবে আর কি কষে নেব, একদম আলুটার ঘ্রাণ না আসা পর্যন্ত আমি কষাবো। আর এই কষানোর ভেতরে আমার মাছটা গলবে না, মাছটা একদম পুরোপুরি ওই রকমই থাকবে। বললাম আমি বাইম মাছ এবং শিং মাছ এই দুইটা মাছ মানে তরকারি দিয়ে কষালে কোনো সমস্যা হয় না, মানে গলে না। অন্যান্য মাছ তো গলে একদম ছাতু হয়ে যেত, হ্যাঁ, কষানি করা তো দূরের কথা, হালকাভাবে কষানো লাগে। তাই এইভাবে কষালে তরকারিতে কোনো সমস্যা হয় না শিং মাছ। তাই আমি আলুটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। দেখেন আলুটার ভেতর থেকে আমার একদম ঘ্রাণটা আসতেছে, আলু কষালে আলাদা একটা ঘ্রাণ লাগে। আর এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে আমি এই ঢেঁড়সটা অবশ্য তরকারি বলক উঠলে দিলেও খুব ভালো লাগে। তাই আমি একটু হালকা কষাবো তরকারির ভেতর দিয়ে দিয়ে তারপর ঝোল দেবো। এই যে আমার ঢেঁড়সটা এই পর্যায়ে মানে আধা সেদ্ধ আর কি, হালকা সেদ্ধ হবে, তরকারির ঝোলের ভেতর বাকিটা সেদ্ধ হবে। আমি কিছুক্ষণ কষে নেব। আর এই কষাতে দেখেন আমার মাছটা একদম গলেনি, খুব ভালোই আছে। এরকম ঢেঁড়স এবং আলু দিয়ে কে কোনভাবে তরকারি রান্না করেন অবশ্যই আপুরা জানাবেন। আর আমার রান্নাটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্টস করে জানাবেন। আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দিলাম এবং ঢেঁড়সটা বলক তুলবো চুরন্ত, তাহলে বলক মানে ঢেঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করব। ঢেঁড়সটা দেখেন আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর তরকারি কালারটা আমার কাঁচামরিচের কারণে এরকম হয়েছে। আমার মাছটা দেখেন পুরোপুরি সবগুলো এরকমই আছে, কোনো মাছ গালেনি, কারণ শিং মাছ গলবে না। কাঁচামরিচের কারণে তরকারির কালারটা একটু হালকা কালার হয়েছে, তাতে সমস্যা নাই, কিন্তু তরকারিটা স্বাদ ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ঢেঁড়সের ভেতরে ধনিয়া পাতা দিলে খুব বেশি ভালো লাগে, ঢেঁড়সের স্বাদটা অন্যরকম আসে। কেমন হলো জানাবেন।